নমস্কার। কেসিসি বৈঠকখানা, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আয়োজিত কেসিসি বৈঠকখানার দ্বিতীয় অধ্যায়, তৃতীয় এবং শেষ দিনের এই আলোচনাটির শিরোনাম দেওয়া হয়েছে দেবদাস থেকে দিওয়ার, হেরোর বক্স অফিস। এখন এই শিরোনামটির মধ্যে একটা খুব অদ্ভুত মজা লুকিয়ে রয়েছে। আমরা যে বিষয় নিয়ে বক্তাদের কাছে যাব, যে বক্স অফিস সাধারণত বিজয়ীদের, বক্স অফিসে সফল হয় বিজয়ীরাই, কিন্তু বলা হচ্ছে হেরোর বক্স অফিস। তাহলে হেরো কারা? হেরো সিনেমার মধ্যে রয়েছেন, কিন্তু সিনেমাটি কোনো না কোনোভাবে সফল হচ্ছে, তার কারণ হিসেবে দাঁড়াচ্ছেন হেরোরা। আমি যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই সেটার আগে আমি একটা ছোট্ট জায়গার সূত্র একটুখানি ধরে নিতে চাইছি। আমার সামান্য ভূমিকা ওইটুকুই যে দেবদাস 1928 সাল থেকে দেবদাসের ফিল্ম অ্যাডাপ্টেশন শুরু হয় এবং তারপর থেকে প্রায় প্রত্যেক দশকে, 4-এর দশক এবং 9-এর দশক বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি দশকে হিন্দি, তেলেগু, বাংলা মিলিয়ে বিভিন্ন ভাষায় এই সিনেমাটির, এই উপন্যাসটির চলচ্চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আবার 2002-তে সঞ্জয় লীলা বানসালির হাত ধরে দেবদাসের ফিরে আসা এবং তারপরে অনুরাগ কাশ্যপ একটা সম্পূর্ণ বিনির্মাণ ঘটিয়ে দেবডি বানিয়ে দেবদাসকে একেবারে অন্য একটি জায়গা দিয়েছেন। সেখানেও দেবদাসের পরাজয়কেই তুলে ধরা আছে। দেবদাস আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, বাংলা উপন্যাস হলেও, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে এই উপন্যাসটিকে প্রায় বাতিল করে দিলেও, এই উপন্যাসটি বাংলা খুব কয়েকটি উপন্যাসের মধ্যে এই উপন্যাসটি প্রায় প্যান ইন্ডিয়ান, মূলত সিনেম্যাটিক কারণেই প্রায় প্যান ইন্ডিয়ান হয়ে উঠেছে চলচ্চিত্র কারণে, চলচ্চিত্রতে এটির বারবার উপস্থিতির কারণে। কিন্তু এর সঙ্গে দিওয়ারের প্রসঙ্গ যেহেতু আছে, এই সামনেই অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে। অমিতাভ বচ্চনের যে ছবিটি এখানে রয়েছে সেটি দিওয়ারেরই ছবি। এই অ্যাংরি ইয়াং ম্যান জমানার সূত্রপাত যখন থেকে ঘটলো, তখন থেকে নায়করা নায়কই রইল, কিন্তু যে শ্রেণীর প্রতিনিধিত্ব তারা করছেন সেটা পরাজিত শ্রেণীর প্রতিনিধিত্ব। তো এই যে একটা অদ্ভুত ডাইকোটমির জায়গা, দেবদাসের একটা ঐতিহ্য আছে আমরা ধরে নিচ্ছি সিনেমার ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, কিন্তু দিওয়ারের সূত্রপাতটা খুব নতুন সূত্রপাত ছিল 70-এর দশকে। আমি এই প্রসঙ্গটায়, মানে এই দেবদাস এবং দিওয়ার, এই দুটি ছবি এবং বলিউডের অন্যান্য ছবিগুলির প্রসঙ্গে আসবো পরে। আমি প্রথমে একটু বাংলা সিনেমার সূত্র ধরে কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে যেতে চাইছি, যে দেবদাস শুরু হয়েছে সেই 2-এর দশক থেকে। দিওয়ারে আমরা পৌঁছেছি এসে, দিওয়ার, জেনজির, শোলের মতন ছবিগুলিতে আমরা পৌঁছেছি 7-এর দশকে এসে। কিন্তু আমরা মাঝখানে, মানে অর্থাৎ 4-5-এর দশক থেকে বাংলা সিনেমার যে 5 এবং 6-এর দশক জুড়ে বাংলা সিনেমা যেভাবে দেখেছি, আমি যদি ধরে নিই যে সেই সময় সফলতম নায়ক উত্তম কুমারের যে ছবিগুলি আমরা দেখছি, ধরা যাক ইন্দ্রাণী, ধরা যাক শিল্পী, এই ধরনের ছবিগুলিতে নায়ক শেষত কোথাও পরাজিত, অথবা পরাজিত হয়ে শেষত জয়ী হলেও তার পরাজয়ের মধ্যে এক ধরনের মানে গরিমাও রয়েছে, গ্লানিও রয়েছে। সূর্যতরণের মতন ছবি, সেখানে নায়ক পরাজিত থেকে জয়ী হন, কিন্তু তার পরাজয়ের যে গরিমা সেটা খুব অগ্নিবর্ষী গরিমা। সেটাকে কিছুটা 4-এর দশক থেকে আমাদের যে রাজনৈতিক চেতনাগুলো আমাদের বাংলা সমাজে এবং বঙ্গ সমাজের আস্তে আস্তে আমাদের মধ্যে, সৃজিত মুখোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি ওকে। আমি প্রশ্ন করছিলাম কমলদার কাছেই, আমি প্রশ্নটা দিয়ে আসছি তারপরে। তো সেই যে গরিমা এবং গ্লানির জায়গাটা, এইটা কি কোথাও একই সঙ্গে একটা সমাজতান্ত্রিক রাজনীতির কারণে এবং একই সঙ্গে সমাজতান্ত্রিক বাস্তবতা যেহেতু শেষাবধি জিতিয়ে দিতে চায় একজন নায়ককে, একটা চরিত্রকে, এই দুটো কারণেই কি এই প্রবণতাটা আমরা বাংলা সিনেমা সে সময় দেখতে পেতাম? আচ্ছা, নমস্কার। প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সকলেরই ফেভারিট লাইনটা বোধহয় ছোটবেলা থেকেই, আমি রব নিষ্ফলের হতাশের দলে। কর্ণ আমাদের কাছে, মহাভারতের কর্ণ, ভীষণ প্রিয় একটা চরিত্র, কোনো কারণ নেই। কিন্তু অর্জুন কারুর প্রিয় চরিত্র এটা চট করে দেখা যায় না। অর্জুন জয়ী, কর্ণ সব কিছু থাকা সত্ত্বেও তিনি হেরে গেছেন। কর্ণ কিন্তু অনেক অন্যায়ও করেছেন, সেই অন্যায়ের দিকে কিন্তু আমরা মাথা ঘামাই না অন্যায় নিয়ে।
সিনেমা আসার আগে এসব বলছি। যদি থিয়েটারের ইতিহাসে দেখি তাহলে তো শুরু হলো গ্রিক ট্র্যাজেডি দিয়ে, ইউরোপিয়ান থিয়েটারের কথা বলছি। খুব গুরুত্বপূর্ণ চরিত্র, ইডিপাস থেকে অ্যাগামেমনন থেকে এমনকি জিউস, ক্যাসান্ড্রা, সব পরাজিত চরিত্র, তাদের নিয়েই নাটক, এবং সেগুলো ভীষণ জনপ্রিয়। আচ্ছা, যদি আমাদের বাংলা রেনেসার কথা ধরি, তাহলে মাইকেল কেন মেঘনাদকে বেছে নিলেন? সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র ছবি তো অনেক পরবর্তীকালের একটা মিডিয়াম মাধ্যম, কিন্তু তার অনেক আগে থেকে এই ডিফিটেড মানুষের উদযাপন বা সেলিব্রেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এটাও কখনো কখনো মনে হয় যে তারপর যখন আমরা শেক্সপিয়ার, ইবসেন, ইভেন ব্রেস্ট যখন করেছি, আমাদের বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি প্রায় 90-এর দশকের মানে অবধি সবসময় কিন্তু পেছিয়ে থাকা চরিত্রেরা একটা গুরুত্ব পেয়েছে এবং সেই ছবিগুলো সফল হয়েছে। কিন্তু এটা তো একটা স্পেশাল ডাইমেনশনে বলছি, টেম্পোরাল ডাইমেনশনেও বলার বিষয় আছে। সেটা হচ্ছে যে সময়টা বদলাচ্ছে। 90-এর পর থেকে আমরা যে দুনিয়াটা দেখলাম, সেই দুনিয়ায় কিন্তু সাফল্যের কতগুলো মাপকাঠি ঠিক হলো, এবং সেই সাফল্যের মাপকাঠি অনুযায়ী কিন্তু এবার শুরু হলো এইটা বলা যে কিছু কিছু কারণে কিছু কিছু সোশ্যাল আইকন, ইন্ডেক্স বা সিম্বল আছে যেগুলো অ্যাচিভ করতে পারলে পরাজিত নয়, জয়ী হবে। এবং সেই জায়গা থেকে দেখলে তারপর থেকে কিন্তু এই ধরনের মানে এই কথাটাকে ভিত্তি করে অনেক ছবি বানানো শুরু হলো। তাতে আপত্তির কিছু নেই। সবসময় কেন ডিফিটের কথা বলা হবে বা দুঃখের কথাই বা বলা হবে কেন, সেটা কথা নয়। কিন্তু এই যে সময়টা পাল্টালোটা ওই ইন্দ্রাণীর কথা হচ্ছিল, ইন্দ্রাণী ছবিটা প্রথম ওখানেই একটা লাইন আছে, নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। এই যে নীড় ছোট ক্ষতি নেই, এই সংস্কৃতিটা চলে গেল এবং বাজার আগেও ছিল, কিন্তু এইবার সেই বাজার একটা ভয়ঙ্কর রূপ নিল। এবং সেই বাজারের নিরিখে 90 সালের পরবর্তীকালের যে দুনিয়া এবং বিপণনের বাজার, সেই বাজারের নিরিখে ইয়ার্ডস্টিক দিয়ে কিন্তু তার আগের ছবিগুলোকে মাপা যাবে না। সেক্ষেত্রে কিন্তু যখন ধরা যাক আকালের সন্ধানে দেখছি, অযান্ত্রিক দেখছি, বা 22শে শ্রাবণ দেখছি মৃণাল সেনের, প্রত্যেকটা ছবিতেই, বা সত্যজিৎ রায়ের ছবিগুলোও দেখছি, প্রতিটা ছবিতেই কিন্তু সাধারণ হেরে যাওয়া মানুষের গল্প বলা হচ্ছে। এখন সেটা পরবর্তীকালে ভীষণ জনপ্রিয় হয়েছে, ওই মুহূর্তে জনপ্রিয় হয়তো হচ্ছে না। খুব কম ছবি, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছাড়া খুব কম ছবি সেই অর্থে বাণিজ্য সফল, এটা বলা যায়। মানে আমি গ্রেট মাস্টার্সের কথা বলছি। তো সেটা কেন হচ্ছে যদি বলি, একটা তো অবশ্যই আর্থসামাজিক পরিপ্রেক্ষিত, অবশ্যই এটা যে একটা সময় মানুষ যে পিছিয়ে পড়েছেন তার মানে তার জীবনের ব্যাপারে খুব এমপ্যাথেটিক ছিলেন, ক্রমশ সেই এমপ্যাথিটা বোধহয় আস্তে আস্তে কমেছে। এবং সেটা যেভাবে সমাজে প্রোডাকশন রিলেশন পাল্টায়, উৎপাদন সম্পর্ক পাল্টায়, এবং শ্রেণীর রূপগুলো যেভাবে পাল্টায়, সেইভাবে পাল্টাতে পাল্টাতে এসেছে, সেটা একটা কারণ। আর একটা কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেটা হচ্ছে সেটার সঙ্গে আর্থসামাজিক সম্পর্ক নয়, মনস্তাত্ত্বিক সম্পর্ক আছে। এই যে হেরে যাওয়া বিষয়টা, এটা কিন্তু একদম ইনার সাইকিক করে একটা মানুষের এস্টিমের প্রশ্ন, সেলফ এস্টিমের প্রশ্ন, সে কোনটাকে হেরে যাওয়া ভাবছে। আমি এই কথাটা বলেই শেষ করব আমার কথা। সেটা হচ্ছে, ধরা যাক যখন ছবি বানানো হচ্ছে তখন প্রমথেশ বড়ুয়া ভাবছেন যে তিনি প্রথম কিছু করলেন, বা ডিএন গাঙ্গুলি ভাবছেন তিনি প্রথম কিছু করলেন যেটা আগে করেননি, কেউ করেনি, তিনি জিতে গেলেন। তারপরে যখন বিমল রায় করলেন তখন তিনি ওটা করার পরেই মুম্বাইতে চলে যেতে পারলেন, বম্বে গেলেন সমস্ত দলবল নিয়ে।
তার মনে হলো যে ওই চলে যাওয়াটার মধ্যে কোথাও একটা জিতে যাওয়া আছে, সাবজেক্টিভ পাল্টাচ্ছে। তারপরে অধ্যায় একটা সময় এলো যখন মনে হলো একদল ভাবলেন যে যদি বাণিজ্য সফল করা যায় তাহলে ছবিটা মানে ভালো কাজ করেছি আমি জিতে গেছি। আর একদল ভাবলেন না, যদি কান বার্লিন লোকানোতে মানে দেখানো হয় তাহলে আমি জিতে গেছি। এইভাবে চলতে থাকলো। একটা সময় প্রচুর বাণিজ্যিক ছবি হয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে, এটা সত্যি কথাই। সবাইয়ের পেটে ভাত এসেছে সেই জন্যে। সেই ছবি সম্বন্ধে আমাদের মতামত যাই হোক না কেন, সেই ছবি যারা বানিয়েছেন তারা ভেবেছেন যে না, আমরা ইন্ডাস্ট্রিটা চালাচ্ছি। আবার আমি ব্যক্তিগতভাবে যখন বানাচ্ছি তখন ভাবছি যে লোকে যখন জুতো মারল না তার মানে আমি জিতে গেছি। তো এই যে একের পর এক ধাপে আমরা এগোই, এটা কিন্তু খুব সাবজেক্টিভ, যেই জিতে যাওয়া আর হেরে যাওয়া। এর বেশি আমি আর বলবো না। ধন্যবাদ। এই প্রসঙ্গটা উঠে এলো বলেই আমি একটু সৃজিত মুখোপাধ্যায়ের কাছে আসতে চাইছি। এই প্রসঙ্গটায় ইন্দ্রাণী, আমি চরিত্রের দিক দিয়ে আগে একটুখানি বলি যে ইন্দ্রাণীতে ছবি বিশ্বাস, উত্তম কুমার অভিনীত চরিত্রটির, সে শিক্ষিত বেকার, তার বিবিধ সার্টিফিকেট আছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। ছবি বিশ্বাস তার সার্টিফিকেট ছিঁড়ে দিচ্ছেন তার সামনে এবং সে হেসে হেসে সেটা বরণ করে নিচ্ছে, কারণ সে বলছে যে এই সার্টিফিকেট দিয়েও আমার আর কিছু করার নেই। এবার এই যে সামাজিক ক্রাইসিসটা, এই ক্রাইসিস তো খুব বদলেছে হয়তো সময়ের সাথে সাথে, কিন্তু ক্রাইসিসটা উবে যায়নি। কিন্তু যেটা কমলদা বলছিলেন যে 90-এর পরে, বিশ্বায়নের পরে আমাদের ধারণাগুলো কি একটু বদলেছে? মানে আমি যে জন্য জিজ্ঞেস করছি যে 8-এর দশক 9-এর দশকটা আপনারা দেখেছেন, সেই সময় তো হিরো নায়ক, মানে যে নায়ক পরাজিত হয়ে জয়ী হচ্ছেন, মানে পরাজিত থেকে জয়ী হচ্ছেন, এই জার্নিটা ছিল, সে হয় পরাজিত শ্রেণীর প্রতিনিধি, নয়তো সে কোনো না কোনোভাবে সামাজিকভাবে পরাজিত। মানে তার ব্যক্তিগতভাবে সে পরাজিত জীবনে এমনটা নয়, শুধু সামাজিকভাবেই সে কোনো না কোনোভাবে পরাজিত। ধরা যাক গরিব নায়ক অথবা নায়িকা গরিব, লড়াইটা কোনো একটাভাবে, সেটা কায়ামাত সে কায়ামাত ত্যাগের মতন ছবিও হতে পারে, অমর সঙ্গীর মতন ছবিও হতে পারে। আমি মূলধারার কথাই যদি বলি, সেই ছবি বাণিজ্য সফল, মানে সেই ছবি একদিক থেকে দেখলে সেই ছবি জয়ী। আবার পরাজিতদের কথা আগে থেকে যারা বলছেন যে ছবিগুলোতে বলা হচ্ছে, সেটা নাগরিক হতে পারে, যেটা বলছিলেন কমলদা, যে মেঘে ঢাকা তারা কোনো ছবি, মেঘে ঢাকা তারা ছাড়া কোনো ছবিই সেভাবে বাণিজ্য সফল নয়। মৃণাল সেনের আকাশ কুসুম হতে পারে, বা সেই ছবির ট্রেন্ড ইনফ্যাক্ট আমরা 8-এর দশক অবধি দেখেছি যে বুদ্ধদেব দাশগুপ্ত গৃহযুদ্ধ বা উৎপলেন্দু চোখ, চক্রবর্তীর চোখ, এই ছবিগুলোর মতন ছবি, বা গৌতম ঘোষের দখল। বাংলা ছবিতে এই বিশ্বায়নের পরে, বা আমি বলছি যে ধরা যাক 2000-2010 থেকেই, যখন থেকে আপনারা ছবি করতে শুরু করেছেন, তখন কি ধারণাটা কোথাও বদলে গেছে যে সামাজিকভাবে পরাজিত নায়ক এবং বা সামাজিকভাবে পরাজিত নায়িকা, তার জয়ী হওয়াটা নিয়ে আর মানুষ মাথা ঘামাতে চায়নি? কোথাও একটা ব্যক্তিগত জয় পরাজয়ের জায়গা থেকে মানুষ অনেক বেশি বৈঠকখানার ভেতরে ঢুকতে চেয়েছে, মানুষ অনেক বেশি নিজের ভেতরের পরাজয়গুলোকে চিনতে চেয়েছে, মনস্তাত্ত্বিক জায়গা থেকে পরাজয়কে দেখতে চেয়েছে। এমন কোনো বদল কি ঘটেছিল? হ্যাঁ, আমার তো মনে হয় ঘটেছিল, আমি কমলদার সাথে একমত। এবং সেটা ঘটেছিল, সেটা আমরা ছবির নিরিখে যদি দেখি, ছবির থিম বা বিষয় বা সমীকরণের নিরিখে যদি দেখি, সেটা আরও অনেকটাই স্পষ্ট হয়। 90-এর দশকে দু ধরনের ছবি মূলত হয়েছে। একটা ধারা অনেক বেশি অন্তর্নিহিত দ্বন্দ্ব, মানুষের, যেটা আপনি বললেন যে ব্যক্তিগত হেরে যাওয়া, সম্পর্কের নিরিখে হেরে যাওয়া, জিতে যাওয়ার যে কোষ্ঠী পাথরগুলো, সেইগুলোর নিরিখে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আবার অন্যদিকে আমরা যদি স্বপন দা, মানে স্বপন সাহা কিংবা অঞ্জন চৌধুরী, ইনাদের ছবিগুলো দেখি, সেখানে কিন্তু আরেকটু বৃহত্তর একটা জায়গা আছে। সেখানে কিন্তু দাদা চিরঞ্জিত, তারপরে বোম্বাদা ছোট ভাই বা লোকেশ ঘোষ উনি ছোট ভাই, এবং বড় দাদা উনি নিজে হয়তো পড়াশোনা না করে ভাইদের পড়াশোনা করিয়েছেন। সো এই যে স্ট্রাগলগুলো, এগুলো অনেক বেশি সামাজিক হেরে যাওয়া বা সামাজিক তথাকথিত হেরোদের গল্প, যেটাও কিন্তু ব্যবসা সফল। কিন্তু সেখানে একটাই ক্যাভিয়ার, যে শেষে কোনো না কোনো, যেটা কমলদা বলছিলেন, কোনো না কোনো সিম্বল বা কোনো না কোনো প্যারামিটারে তাকে জয়ী হতে হয়েছে। মানে সেটা যদি চিরঞ্জিত হয়, হয়তো
মানে তার ছোট ভাইয়ের দজ্জাল বউ তাকে মেনে নিয়েছেন বা তাকে সম্মান জানিয়েছেন, শেষে মেনে নিয়েছেন যে উনি অভিভাবক, উনি যা করেন ভালোর জন্যই করেন। সো এই কোনো না কোনো জায়গায় গিয়ে চিরঞ্জিত বা যে আমি চিরঞ্জিতটা আমি জাস্ট দীপকদার একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটা মরাল ভিক্টরি, ইভেন ইফ ইটস নট আ মানে ট্যাঞ্জিবল ভিক্টরি, সে যে বিশাল চাকরি পাচ্ছে, বিশ্বায়নের বাজারেও যে সে বিশাল চাকরি পাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে আছে যে অনেক ছবি আমি দেখেছি 90-এর দশকে যেখানে বেশি টাকাটাকে একটু নিচু চোখেই দেখা হতো, যে বেশি টাকা মানেই বেশি পার্টি এবং পাশ্চাত্য গান বাজনা এবং কোল্ড ড্রিঙ্কস এবং তার সাথে অল্প সুরাপান, বেসিক্যালি অধঃপতন। তো সেই দিককে একটা ভ্যালু জাজমেন্টের দিকে যাওয়া হতো। ইনফ্যাক্ট আমি সেদিন একটা রঞ্জিত মল্লিকের ছবি দেখছিলাম যেখানে ক্লাসটা ছিল লুচি আলুর দম এবং চিকেন কাটলেটের মধ্যে। চিকেন কাটলেট ছিল একটা অবক্ষয়ের প্রতীক, তার ভাই বোনেরা চিকেন কাটলেট খেতে চাইছিলেন এবং মোস্ট প্রবাবলি সন্ধ্যার রায় বা গীতা আমি আই ফরগেট হুম, হ্যাঁ উনি বোধহয় লুচি আলুর দমের উপর স্ট্রেস দিচ্ছিলেন। এবার রঞ্জিত মল্লিক একটু খুব সুন্দর কথা যে তুমি আগে চিকেন কাটলেট বানান করো, তারপর আমি গিয়ে 12টা চিকেন কাটলেট নিয়ে আসবো শহর থেকে। সো শহরটাও সেটার একটা সিম্বল, যে সেখানে একটা অবক্ষয়, চিকেন কাটলেট অবক্ষয়। সো এই যে কালচারাল ডিভাইড, এই ডিভাইডটাও কিন্তু 90-এর দশকের একটা খুব ইম্পর্ট্যান্ট ফিনোমেনা। আর অন্য ধারার ছবি যদি আমি ঋতুপর্ণ ঘোষের কথা বা রীনাদির কথা বলি, কমলদা, গৌতমদা, বুদ্ধদেব দাশগুপ্তর কথা বললেন, সেখানে কিন্তু দ্বন্দ্বগুলো 90 অনওয়ার্ডস অনেক অন্তর্নিহিত এবং অনেক ইন্টারনাল। ইনফ্যাক্ট আমরা যদি সেটার আইডিয়াল মানে প্রতিবিম্ব আমরা দেখি মৃণাল সেনের ফিল্মোগ্রাফিতে। মানে আমরা কলকাতা 71 ওই ফেজটা থেকে আস্তে আস্তে যখন 80-র দশকে ঢুকি, তখন মিডল ক্লাসের যে ক্রাইসিস, তাদের যে কন্ট্রাডিকশন, বৈপরীত্য, এগুলো অনেক বেশি তখন মৃণাল সেনের ছবির বিষয় হয়ে উঠছে এবং ব্যাপারটা অনেক ইন্টারনালাইজড হয়ে উঠছে। কিন্তু অবভিয়াসলি সেই ধারার ছবির সাথে তো আমরা ঠিক বক্স অফিস কথাটাকে সেইভাবে জুড়ি না, না জোড়াটাই, কারণ বক্স অফিস তো সেই ধারার ছবি প্যারামিটার নয়। মানে আমরা মানে প্রতিদ্বন্দ্বী ফার্স্ট ডে কত করেছিল বা আমি জানি না কলকাতা 71-এর ফার্স্ট উইকেন্ড কী ছিল, তো এইগুলো তো ইতিহাস মনে রাখেনি, রাখার কথাও নয় অ্যাকচুয়ালি। এইখান থেকে আমি একটু এবার বাংলা সিনেমা থেকে আমরা একটা প্রস্থান নিতে পারি। সেটা হচ্ছে যে যেহেতু দেবদাসের কথা হচ্ছিল, আমি একটু জাগরিদির কাছে যাব। দেবদাসের একটা হ্যামারশিয়া আছে, দেবদাস নিজের পতন সূত্র নিজে কোথাও তৈরি করে, কিন্তু দিওয়ারের বিজয় বা জঞ্জিরের বিজয় এবং খুব ইন্টারেস্টিংলি পরাজিতদের প্রতিনিধি হয়েও দুটি ছবিতেই অমিতাভ বচ্চনের চরিত্রের নাম বিজয়। শোলেতেও কিছুটা পরাজিত শ্রেণীর প্রতিনিধি হয়েছিলেন, কিন্তু তার নাম ছিল জয়। কিন্তু আমি বলছি এইগুলোর মধ্যে ওই সিম্বলের কথা যেহেতু বারবার উঠছে, একটা প্রতিকায়নের জায়গা তৈরি হচ্ছিল। সেইটা আমি দেবদাসের রিলেট করাটা অনেক বেশি ব্যক্তিগত রিলেট করা হতে পারে দর্শকের কাছে, কিন্তু আশিস নন্দীরা যখন 70 দশকের নায়কদের বলছেন যে সমষ্টিগত অচেতনে পৌরাণিক নায়কদের যেভাবে দেখতে চান সাধারণ মানুষ বা একটা বড় সমষ্টি, সেভাবে অমিতাভ বচ্চনদের দেখছেন কোথাও গিয়ে। তারা সেখানে কুলি হতে পারেন, খাদান শ্রমিক হতে পারেন, এবং পুলিশ হয়ে জঞ্জিরা যেরকম পুলিশের উর্দি ছেড়ে দিয়ে তিনি সমাজের প্রতিকারে, সমাজসামাজিক অন্যায়ের প্রতিকারে নামছেন। দিওয়ারে শশী কাপুর উর্দি পরা তিনি নন, ওই মেরে পাস মা হায়ের অহংকারটা হয়তো শশী কাপুরের কাছে আছে, তাই শশী কাপুর একরকমভাবে পরাজিত। আবার অমিতাভ বচ্চন শেষের অবধি দেখা যাচ্ছে যে আইন এবং সমাজের এই স্ট্রাকচারের কাছে একরকমভাবে পরাজিত হচ্ছেন। এই পরাজিত নায়কদের এমনকি বাঙালিরাও তখন উদযাপন করলো। তার কারণ কি কিছুটা সেই সময়ে 70 দশকের যে উথাল পাথাল রাজনীতি, আমরা ধরে নিচ্ছি আপনজনের মতন ছবি, যদুবংশর মতন ছবি, যে বেকার যুবকদের দেখিয়েছে, তাদের যে হতাশা, তাদের যে রাগ, সেই রাগ হতাশাটা, সেই পরাজয়টা কোথাও গিয়ে একটা পূর্ণতা পাচ্ছে। মানে সেই পরাজয় থেমে থাকছে না। এই কারণেই কি দিওয়ার
বা জঞ্জিরের মতন ছবি এতটা জনপ্রিয়, মানে দেবদাসের জনপ্রিয়তা দশকের পর দশক ধরে থাকলেও ওইটা তো একটা নির্দিষ্ট দশকের জনপ্রিয়তা। এই জায়গাটা যদি একটুখানি জাগরিদি বলেন। মানে প্রশ্নটা যদি এইটা হয় যে বাঙালি কিভাবে অমিতাভ বচ্চনকে সেই সময় গ্রহণ করেছিল, বা বাঙালির আলাদা করে কোনো আইডেন্টিফায়াবিলিটি ছিল কি না, আমার মনে হয় এটা অনেকগুলো দিক থেকেই দেখা যেতে পারে। অবশ্যই 70 দশকের যে টালমাটাল রাজনৈতিক আবহ, সেটা তো অবশ্যই একটা বড় দিক। তেমনি সেই সময়কার বেঙ্গলের অবস্থা যদি ভাবি, মানে কলকাতা কালচারাল ক্যাপিটাল তো তখনও বলা হতো, কিন্তু এটাও তো ঠিক যে কলকাতা শুধু কালচারাল ক্যাপিটাল ছিল না। তো কলকাতা একটা সময় দেশেরও ক্যাপিটাল ছিল, এবং ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিও যথেষ্ট কলকাতায় ছিল, কলকাতা থেকে বড় বড় কোম্পানির অফিস ছিল। সেই যে বেঙ্গলের এক ধরনের ব্লিডিং, এই ব্লিডিংটার একটা কিন্তু খুব, মানে এই ব্লিডিংটা যে আস্তে আস্তে একটা চিরস্থায়ী রূপ নিতে চলেছে অলমোস্ট, সেইটা কিন্তু 70 দশক থেকে খুব স্পষ্ট হয়ে উঠছিল। ফলে ট্রেড অ্যান্ড কমার্সের দিক থেকে বেঙ্গলের যে একটা কোণঠাসা অবস্থা, সেইটা তখন থেকেই কিন্তু আস্তে আস্তে সেটা পরিষ্কার হতে থাকে। এবং তার সঙ্গে অতি অবশ্যই নকশাল আন্দোলনের একটা ভূমিকা। এবং আমি বলবো অমিতাভ বচ্চন কেন বাঙালির প্রিয় হবেন সেইটা অনেক ভালো বোঝা যায় উত্তম কুমারকে দিয়ে। ধরুন, উত্তম কুমারের যে প্রথম মেগা হিট ছবি, সেটা তো বসু পরিবার, অগ্নি পরীক্ষারও আগে। তো ওই যে বসু পরিবারের বড়দা, যিনি পরিবারটাকে ধরে রেখেছেন, যিনি প্রয়োজন হলে মানে ভাইয়ের গায়ে হাত তুলে তাকে শাসন করতে পারেন, তার সেই কর্তৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। সেই উত্তম কুমার কিন্তু 70 দশকের যে বড়দা হলেন, তিনি নগরদর্পণের বড়দা হলেন, যদুবংশের গণাদা হলেন। ফলে পরিবারের অবক্ষয় কিভাবে হয়েছে, পারিবারিক কাঠামোর অবক্ষয়, সম্পর্কের অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয় এবং নৈতিক অবক্ষয়, সেটা যে কিভাবে হয়েছে সেটা কিন্তু উত্তম কোথা থেকে বড়দা হয়ে শুরু করেছিলেন আর কোন বড়দা হয়ে শেষ করলেন, একেবারে সেই যদি প্রতিশোধ অবধি টেনে আনি, তো সেইটা দেখলেই বোঝা যাবে যে সমাজটা কিভাবে পাল্টাচ্ছে। দেবদাসের যে অ্যাগনি, দেবদাস তো সামাজিকভাবে খুব ফেলিওর নয়, জমিদারের ছেলে, তার তো খাওয়া পড়ার কোনো অভাব নেই, মানে হি ক্যান অ্যাফোর্ড যে সে সারাদিন মদ খেয়ে শুয়ে থাকলেও তার কোনো অসুবিধা হবে না। কিন্তু অমিতাভ বচ্চন তো তা নন। এবং দেবদাসের অ্যাগনির মধ্যে অনেক বেশি অ্যাগনি, দেবদাসের কোনো রাগ নেই, দেবদাস নিজের বাবাকে কোনো দিন প্রশ্ন করলো না, দেবদাস নিজেকে কোনো দিন প্রশ্ন করলো না, দেবদাস শুধু কেঁদে গেল। কিন্তু অমিতাভ বচ্চনরা যে ধরনের নায়ক হিসেবে উঠে আসছেন, অমিতাভ বচ্চনের পাশাপাশি বাংলাতে তখন সমিত ভঞ্জ, দীপঙ্কর দে, এরা যে ধরনের ছবিতে আস্তে আস্তে একটা নতুন ধারার যে নায়ক হওয়ার শুরু করেছেন, তাদের কিন্তু তাদের যে হেরোপনা, সেই হেরোপনার মধ্যে শুধু দুঃখ যন্ত্রণা বিষাদ নেই, একটা ক্ষোভ আছে, রাগ আছে, হতাশা আছে। এবং সেইটা তো আমার মনে হয় বাঙালি খুব বেশি করেই তার আইডেন্টিফাই করবার কথা। এবং যে কারণে বাংলা ছবির ভাষাও তো বদলে গেল। 70 দশকের বাংলা ছবি, 70 দশক থেকেই তো বাংলা ছবির ভাষা, উত্তম কুমারও তো রৌদ্র ছায়া ইত্যাদি এই যে ধরনের যে সমস্ত ছবি করলেন, অমানুষে উত্তম কুমারকে মারামারি করতে হলো, তো বদলালো তো। সেগুলো তো একটা ওই বলিউডের একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি বাংলা ছবির ওপরেও পড়েছে বলে মনে হয়। একটা প্রসঙ্গ এর আগেও উঠে আসছিল যে আমরা কিছুদিন আগে অবধিও, মানে ধরা যাক 70 দশক, 4-এর দশক, 5-এর দশক থেকে শুরু করে একদম অঞ্জন চৌধুরীর ছবি অবধি, যেখানে পরিবারে বঞ্চিতরা, পরিবারে অবহেলিতরা, তাদের এমনকি পরিবারের মধ্যেও তাদের রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে, সেখানেও আমরা দেখতে পেতাম যে বড় লোক, একটু শিক্ষিত, একটু হয়তো প্রতিষ্ঠিত, কিন্তু তার মূল্যবোধগুলো তৈরি হয়নি। এই মূল্যবোধ তৈরি না হওয়া মানুষদেরকে আমরা প্রাথমিকভাবে জয়ী হিসেবে দেখাচ্ছিলাম, এবং আমরা দেখাচ্ছিলাম যে তাদের কাছে বাকি সমাজের যে যারা লড়াই করছে তারা হেরে যাচ্ছে, সেটা পরিবারের মধ্যে হোক, সামাজিকভাবে হোক।
তো এই জায়গায় আমার একটা জিনিস একটুখানি বলিউডের দিক থেকেও আমি যদি ভাবি যে দেবদাসের পরেও দিওয়ার অবধি আসার আগে একটা জার্নি আছে। সেই জার্নিটা হচ্ছে রাজ কাপুররা যখন ছবি করছেন, আওয়ারা, শ্রী 420, সবসময় তো সেটা জয়ী মানুষদের কথা বলছেই না। এমনকি যেটা প্রচণ্ড জনপ্রিয় ছবি মুঘলে আজম, সেখানেও আমরা আনারকলিকেই আমরা আলটিমেটলি জানি যে তাকেই আমরা নায়ক বা প্রথম প্রোটাগনিস্ট হিসেবে দেখব, চিনব। তো পরাজিতদের প্রতি এই যে এমপ্যাথি, সেই এমপ্যাথির জায়গাটা এটা তো দীর্ঘদিন ধরে, এবং রাজ কাপুরের ছবি খাজা আহমেদ আব্বাসরা সোভিয়েতে নিয়ে যাচ্ছেন, তুমুল জনপ্রিয় হচ্ছে আওয়ারা, শ্রী 420, সোভিয়েতের মানে একটা আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যাচ্ছে। মেরা নাম জোকার এখানে ফ্লপ করছে, কিন্তু মেরা নাম জোকার সোভিয়েতে বিগেস্ট হিটগুলোর মধ্যে একটা হয়ে থাকছে। এমনকি আমি সোভিয়েতের প্রসঙ্গেই মনে হচ্ছে ডিস্কো ডান্সার যখন তৈরি হচ্ছে 80-র দশকে, মেরা নাম জোকারের পরেই যদি আর একটা হিটের কথা বলতে গেলে ডিস্কো ডান্সার। ডিস্কো ডান্সারেও একজন পরাজিত নায়ক, তিনি শেষের ওই অনুষ্ঠানে তার জয়। তো আমি যদি একটু বলিউডের নিরিখেও ভাবি, বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছিলই, 9-এর দশক থেকে যে নায়করা এলেন তাদের কোথাও না কোথাও পরাজয় হয়তো আছে, কিন্তু তাদের মধ্যে এনআরআইদের সংখ্যা প্রচুর। তাদের মধ্যে প্রিভিলেজড যে অর্থে বলি আমরা সামাজিকভাবে, তাদের সংখ্যা প্রচুর। শাহরুখ খান হয়তো অ্যান্টি হিরো হিসেবে শুরু করলেন, ডার বা বাজিগারের মতন ছবি দিয়ে শুরু করলেন, কিন্তু দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের শাহরুখ খান এরা তো একটা ভরসা দিলেন যে আমরা কোথাও না কোথাও জয়ী হব, কিন্তু এদের প্রাথমিক পরাজয়ের ক্রাইসিসটা খুব বড় ক্রাইসিস নয়, প্রেম না হওয়ার ক্রাইসিস হতে পারে, দুঃখের ক্রাইসিস হতে পারে। সেই জায়গা থেকে আস্তে আস্তে বলিউড যে বদলটা আনলো, বিশ্বায়িত বলিউড যে বদলটা আনলো, এবং সেই সময় ক্রিকেট যেভাবে বদলাচ্ছে, বিজ্ঞাপনকে আমরা যেভাবে দেখছি, সেখানে জয় ব্যাপারটাকে, সাফল্য ব্যাপারটাকে কোথাও একটা প্রাতিষ্ঠানিকভাবে তো গুরুত্ব দেওয়া শুরু হয়ে গেছে। তো সেই ক্রাইসিসটার সঙ্গে বাংলা সিনেমাকে মোকাবিলাটা করতে শুরু করতে হলো কবে থেকে? মানে আমার বাংলা সিনেমা শুধু নয়, আমার মনে হয় সিনেমা ব্যাপারটাকেই কোথাও ওই এমপ্যাথিটা থেকে সরে আসতে হলো কি প্রাতিষ্ঠানিক কারণেও? এটা আমি একটুখানি কমলদার কাছে জানতে চাইব। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অর্থনীতি বদলাচ্ছিল ভীষণভাবে, এবং বাংলা ছবির দর্শক বদলাচ্ছিলেন ইন দ্য সেন্স যে ওই 90-এর শেষ দিক তখন থেকেই কিন্তু টিকিটের দাম বাড়তে শুরু করেছিল। আমরা একটা সময় যখন ছবি দেখেছি তখন 2.45 টাকা হচ্ছে ভালো, মানে ভালো সিট, 90 সামনে। নিউ এম্পায়ারে মাথায় উঠলে তারপর সেটা বেড়ে দাঁড়িয়েছিল 5 টাকা। এবার তারপর থেকে কিন্তু ওই 2.45 টাকা, 2.85 টাকা যেগুলো ছিল সেগুলো পাল্টে গেল। এক, দর্শকের প্রোফাইল পাল্টে গেল, এটা শুনেছি বলে বলছি, এটা ঠিক আমার অভিজ্ঞতা থেকে বলছি না। দর্শকের প্রোফাইল কীরকম পাল্টে গেল, আগে যখন 90s বসে দেখতাম তখন আপামর বাঙালি নিম্নবিত্ত দর্শক বলবো আমি, নিম্নবিত্ত মানে অন্তত যারা সিনেমা দেখতে অ্যাফোর্ড করতে পারে তারা কিন্তু সঙ্গে থাকতেন, এবং মানে প্রচুর হই হুল্লোড় করে একটা ছবি দেখা হতো। মানে দুঃখের সময় কান্না, আনন্দের সময় মানে উচ্ছ্বাস প্রকাশ করা, এগুলো ছিল। কিন্তু তারপরে সিনেমা হলের টিকিট বাড়তে শুরু করলো, সিঙ্গলপ্লেক্সের, মাল্টিপ্লেক্স আসতে শুরু করলো, এবং মাল্টিপ্লেক্স যখন থেকে আসছে তখন টিকিটের দামটা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক মানে অনেক। তো তার ফলে, এবং যাতায়াতের সুবিধে, এটা একটা অসুবিধে হলো। আরেকটা বিষয় শুনেছি, সেটা হচ্ছে যে শো টাইম বদলে গেল। মানে 12টা, 3টে, 6টা, 9টা যেটা ছিল সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে রাখা বিষয় ছিল। মানে 12টা হচ্ছে স্কুল কলেজ থেকে আসবে, মানে কেটে দেখা যেটাকে বলে, স্কুল কেটে দেখা। তারপরে 3টের সময় বাড়ির মেয়েরা, মহিলারা প্রধানত যাবেন। 6টার শোটা হচ্ছে কাপলদের, আর রাত্রে 9টার শোটা হচ্ছে যে ইয়াং ব্যাচেলার ছেলে, যাদের অ্যাকচুয়ালি বাড়ি দেরি করে ফিরলেও হয়, অসুবিধে নেই, তারা যাবে। এরকম একটা বিষয় ছিল। যখন থেকে 1টা, 4টে, 7টা প্রথমে হলো, আর তারপরে আরও ভেঙে গেল। এখন তো বোঝা যায় না, 8টা 35, 6টা 44, এরকম অদ্ভুত সব টাইমিং হয়। তো তার ফলে কি হলো যে ওই আগে থেকে যেটা আমরা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, যেহেতু আমি ওই পাড়ায় থাকতাম, সে সবসময় সব সিনেমা হলে যেতাম। তো তার ফলে যেটা হতো যে আমি জানি যে আজকে 9টায় গেলে এটা পেয়ে যাব, বা আজকে 6টায় গেলে এটা পেয়ে যাব, সেই অবস্থাটা চলে গেল। এই চলে যাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। যাদের কেটার করছে তাদের প্রোফাইল যেই পাল্টে গেল, তারা কিন্তু সমাজে কোট আনকোট তথাকথিত সফল মানুষ। ঠিকই, এবং এখানে আরেকটা পরাজয়ের কথা শেষে বলতেই হয়, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।
সেটা হচ্ছে যে চরিত্রটা হারলো, সিনেমা বদলালো, হিরো চরিত্রটা পিছিয়ে গেল। আর একটা জিনিসও হেরে গেল, যেটা কমলদার কথার সূত্র থেকে উঠে এলো, সেটা সিনেমা হলের, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের যে জায়গাটা ছিল, আমরা মাল্টিপ্লেক্স আসার পর থেকে আস্তে আস্তে আমরা দেখতে শুরু করেছি। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, তাতে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলকে আমরা একরকমভাবে পরাজিত প্রায় ঘোষণা করতেই পারি। এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের পরাজয়টা, এইটা তো যখন আপনারা ছবি করতে শুরু করেছেন তখনও পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের এই পরাজয়টা সম্পূর্ণ হয়নি, এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আজকে পরিচালক হিসেবে দাঁড়িয়ে এই পরাজয়টাকে ঠিক কীভাবে দেখতে চান? মানে যেহেতু দর্শক হিসেবে আপনারাও সিঙ্গেল স্ক্রিনেই ছবি দেখে বড় হয়েছেন, সেইটা একটুখানি জানতে চাইবো একদম শেষ পর্বে এসে অনুষ্ঠানের। আমার মনে হয় এটা একটা সাইকেলের মতো, ওঠা নামা থাকেই। মানে সেটা টিভির আশা, কেবলের আশা, মাল্টিপ্লেক্সের আশা সিঙ্গেল স্ক্রিনের বদলে, তারপর ওটিটির আশা। সো এই যে টেকনোলজিক্যাল চেঞ্জগুলো, এইগুলো কিভাবে মানে এটার সাথে পাল্টাতে যেতে পারলে আপনি রেলেভেন্ট থাকবেন, না পারলে রেলেভেন্ট থাকবেন না। ব্যাপারটা এতটাই সহজ এবং এতটাই সরল। এবং সিঙ্গেল স্ক্রিন একটা স্পেসিফিক ধারার ছবিকে খুব পছন্দ করে, সাপোর্ট করে, কিন্তু সেই ধারার ছবি ভালো করে বানানোর জন্য যে মনন, যে ক্রাফটটা লাগে, সেই ক্রাফটটা মাঝখানে কোথাও একটা হারিয়ে গেছিলো। তারও কারণ ছিল, বিকজ সেটা তখন অধিকাংশ ক্ষেত্রেই সিঙ্গেল স্ক্রিনে চলছে দক্ষিণ ভারতীয় ছবির রিমেক। এবার টিভিতে সেই ছবিগুলোই যখন হিন্দিতে ডাবড অবস্থায় মানুষ দেখছেন, মানুষের শুরুর যে আগ্রহটা ছিল সেটা পরের দিকে অনেকটাই চলে যায়। তারা বুঝতেই পারছেন যে এটা সিন টু সিন রিমেক হচ্ছে, কোনো সারপ্রাইজ নেই, কিছু নেই। আমি প্লট জানি, কী হবে গল্পের শেষে আমি জানি, অ্যাকশন সিকোয়েন্সেস কী হবে সেটাও আমি জানি হুবহু। সো যার ফলে ওই ধারার ছবি আস্তে আস্তে উঠেছে, এবং অবভিয়াসলি সেটার সাথে প্যারালাল ধারার ছবি অনেক শক্তিশালী হয়ে ওঠে। কমলদা, কৌশিকদা, শিবু, এনারা আরও মানে তারা ছবি করতে আসেন, মৈনাক, বিশা। তো এই যে গোটা একটা টনিদা, গোটা যে প্রজন্ম এসে অন্য ধারার ছবিকে অনেক ফোরফ্রন্টে তুলে দেয়, সেটা একটা খুব বড় কারণ, এবং দুটো একসাথে ঘটে। কিন্তু আবার এই কথাটাও মাথায় রাখতে হবে যে ওই ধারার সফল ছবি ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি ধুঁকতে বাধ্য। কারণ ওই ধারার ইন্ডাস্ট্রি কিন্তু, ওই ধারার ছবি কিন্তু ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল হেলথের জন্য খুবই জরুরি। এই যে একটা অর্থনীতির যে সাইকেল, যেটা চতুষ্কোণ ছবিতে চিরঞ্জিতের চরিত্র একটু বলেন, যে এই চাকাটা ঘোরানোর জন্য, ইন্ডাস্ট্রির চাকা ঘোরানোর জন্য কিছু ছবি দরকার, যে ছবি মানুষের কাছে, এবং যেটা অ্যাগেইন টিকিটের দামটাও এখানে খুব ইম্পর্টেন্ট সিঙ্গেল স্ক্রিন ভার্সেস মাল্টিপ্লেক্সে, সেই মানুষের কাছে পৌঁছানো খুব দরকার। এবং এই মুহূর্তে খুব সুখবর হলো যে 2024 শেষে আমরা দেখেছি খাদান বলে যে ছবিটি, সেটা বহুদিন পরে এই কমার্শিয়াল মেইন স্ট্রিম ঘরানায় যেই ধরনের ছবি অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনকে সাপোর্ট করে, সেইটা কিন্তু আবার নতুন করে উদযাপিত হচ্ছে, উজ্জীবিত করেছে ইন্ডাস্ট্রিকে। এবং এখানে কিন্তু দেবের একটা খুব বড় অবদান আছে, কারণ দেব যেটা করেছিল খাদান রিলিজ হওয়ার আগে, ও একটা অল বেঙ্গল ট্যুর করেছিল, প্রত্যন্ত ডিস্ট্রিক্টে নানান সিঙ্গেল স্ক্রিন যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেই সব জায়গায় গিয়ে একটা বাসে পুরো ব্র্যান্ডিং করে খাদানের গোটা টিম নিয়ে ঘুরেছিল। তো মানে সিঙ্গেল স্ক্রিন জোড়ো যাত্রা বলা যেতেই পারে এটাকে আর কি। সো সেই সিঙ্গেল স্ক্রিন জোড়ো যাত্রার মাধ্যমে যেটা হলো, খাদান যখন রিলিজ করলো, এরকম নানান জায়গায় যেখানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছিলো, তারা ওই কিউরিওসিটির জায়গা থেকে, ওই ডিমান্ডের জায়গা থেকে হল মালিকদের বাধ্য করলো সিঙ্গেল স্ক্রিনগুলো খুলতে, এবং তার রেজাল্ট আমরা দেখতেই পেয়েছি যে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার্স। সো আমার মনে হয় যে এটা সাইকেলের এখন আবার ওপরে ওঠার দিকে আমরা যাচ্ছি, কারণ এই সচেতন হয়েছি আমরা এই ব্যাপারটা নিয়ে, যে দুই ধারার ছবি কিন্তু ইন্ডাস্ট্রির জন্য জরুরি। একদমই, একদম শেষ অনুষ্ঠান আমাদের এরপরে আর খুব বেশি কিছু বলার নেই। তবে যেটুকু বলার, যে চরিত্রটা, হিরো চরিত্রটা ফিরে আসবে কিনা আবার এই সিনেমায়, বাংলা, হিন্দি বা ভারতীয় সিনেমার অন্যান্য ভাষার সিনেমায় হয়তো আসছেও, আবার দক্ষিণ ভারতীয় সিনেমাতে কিছুটা সেটা দেখাও যায়।
কিন্তু তারা শেষাবধি যেমন জয়ী হয়, তেমন সিনেমা এবং দর্শককেও শেষাবধি যাতে জয়ী তারা হতে পারে, সেই ধারাটা অব্যাহত থাকুক, এইটুকু আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি।